আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, আরেকটি গণঅভ্যুত্থান ঘটানো হবে বা আরেকটি গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছে। আমরা আমাদের বিষয়গুলো রাজপথে নিষ্পত্তি করব। এই সরকার কয়দিন থাকবে? আওয়ামী লীগ তো পালিয়ে ভারতে যেতে পেরেছে, আপনারা পালাবেন কোথায়? আপনাদের তো পালানোর জায়গা নেই। অথবা যে লন্ডন থেকে এসেছেন সেই লন্ডনে আবার আপনাকে চলে যেতে হবে। ব্যাগ, ব্যাগেজ এগুলো সব গুছিয়ে রাখুন। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি আমার? না এই কথাগুলো কেউ না কেউ সমস্বরে অনেকগুলো কণ্ঠ একত্র করে বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে এই যে নতুন একটি সরকার এলো, আজকের এই ভিডিও যখন করছি তখন সবেমাত্র ৭০ দিন হয়েছে, ২ মাস ১০ দিন। তো এই অল্প সময়ের মধ্যে কারা এই কথাগুলো বলছে প্রকাশ্যে, রাজপথে এবং অন্যান্য জায়গাতে? এইগুলো একটা সমীকরণ। ২ নম্বর হলো যে এই সরকারের পরিচয় কি? এটা কি বিএনপি সরকার, নাকি বিএনপির যে একটা জোট আছে সেই জোটের সরকার? এখানে কি বিএনপি ছাড়া অন্য কোনো দলের নাম আপনারা বলতে পারেন যেটাকে ইতিপূর্বে যেমন দেখা গেল মহাজোটের সরকার বলা হতো বা বিএনপি জামাত জোটের সরকার বলা হতো? তো সেই রকম কোনো পরিচয় আছে কিনা? পরিচয় নেই। এখানে জোনায়েদ সাকি, নুরুল হক নুরু, তারা যে এই সরকারের সাথে আছে, মানে আপনি বুঝতেই পারবেন না যে তারা ভিন্ন একটা দল থেকে এসে জোট করেছেন। অ্যাজ ইট ইজ মনে হয় তারা বিএনপির একেবারে আপনজন, ইভেন বেটার দ্যান বিএনপি। তাদের কথাবার্তা, আচার আচরণ, ইভেন আন্দালিব রহমান পার্থ, মানে পার্থের একটা দল আছে, ছোট হোক বড় হোক এটা তো দল। নুরুর একটা দল আছে, সেটা ছোট হোক বড় হোক। জোনায়েদ সাকির একটা দল আছে, আর অন্যদিকে ববি হাজ্জাজ, তারা তো নিজেদের দল। তারপরে সেলিম সাহেব, সাদাত হোসেন সেলিম, তার যে একটা দল এলডিপি, এগুলো সব তারা ব্যান্ড করেছেন, মানে বন্ধ করে, ভ্যানিশ করে দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। আরও একজন আছেন রেদওয়ান আহমেদ, তিনি তো বিএনপিতে যোগদান করেছেন। ফলে আসলে এই জোটটি মূলত এখন আর জোট হিসেবে নয়, এটা বিএনপি এবং গং, বিএনপি অ্যান্ড গং, তাদের সমমনা যারা লোক আছেন, আমরা এই কথাগুলো বলে থাকি, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, তারপরে একত্রে তারা কাজ করে, জাস্ট অনেকটা গ্যাং হিসেবে নেতিবাচক অর্থে এটা ব্যবহৃত হলেও আইনের ভাষায় এটাকে বলা হয় বিএনপি অ্যান্ড গং। বাদী বা বিবাদী এবং তাদের যারা সঙ্গী সাথী আছেন তাদের মধ্যে যে একটা মহরম দহরম সম্পর্ক, মাখন মাখন সম্পর্ক, এই জিনিসগুলো বোঝানোর জন্য, উষ্ণ উষ্ণ সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই জিনিসগুলো বোঝানোর জন্য আইনের ভাষায় অমুক অ্যান্ড গং, কাদের অ্যান্ড গং, জাবের অ্যান্ড গং, এরকম জিনিসগুলো বোঝানো হয়। সেই দিক থেকে বিএনপি অ্যান্ড গং এর অর্থ যে বিএনপির সাথে যারা যারা আছে তাদের সবার সঙ্গে একটা জড়োয়া জড়োয়া ভাই, মায়ের পেটের ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক, যেগুলো রাজনীতিতে ইতিপূর্বে যখন আপনারা শুনেছেন এরকম একটা ভাব বোঝায়। এবার বিরোধী দলে আসেন। বিরোধী দলের মধ্যে একটা জোট হয়েছে। সেই জোটগুলোর মধ্যে আপনি কাদেরকে কাদেরকে চেনেন? এখানে দুটো জোট, অর্থাৎ সরকারের একটা জোট আর বিরোধী দলের একটা জোট। বিরোধী দলের যে জোট আছে ওটাও কিন্তু সরকারের মতোই। এখানে এনসিপি আছে, জামাত আছে, আর কে কে আছে আমি তাদের নাম জানি না। ১১ দলীয় জোট বলা হচ্ছে, কিন্তু অন্য যে দলগুলো আছে আমি তার নাম একটারও নাম জানি না। কিন্তু এনসিপিকে কি আপনার মনে হয় যে এটি জামাত নয়? বা জামাতকে মনে হয় যে তারা এনসিপির অভিভাবক নন, এরকম কি মনে হয় আপনার? ইট মিনস এখানে যে ১১টি দল আছে, এই ১১টি দল মনে হচ্ছে যে তারা একই মায়ের পেটে ভাই, অর্থাৎ জামাত অ্যান্ড গং। অথবা আপনি যদি এনসিপিকে ভালোবাসেন তাহলে এনসিপিকে আগে আনেন, তাহলে এনসিপি অ্যান্ড গং।
বিএনপি অ্যান্ড গং ভার্সেস জামাত অর এনসিপি অ্যান্ড গং, এই হলো আপাতত দৃশ্যমান পরিচয়। আচ্ছা, এখন এরা কি তলে তলে সমঝোতা করে ক্ষমতায় এসেছে? এটা আপনি আমি বলছি না, ওই পার্লামেন্টে যারা সংসদ সদস্য তাদের মধ্যে অনেকেই বলছেন যে এরা হলো আমি এবং মামু। আমি এবং মামুদের যে একটা সমঝোতা, সেই সমঝোতাটা কেমন হতে পারে? আগে যেমন একটা আমরা শুনেছি গৃহপালিত বিরোধী দল। গৃহপালিত বিরোধী দলের উদ্ভাবক জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রয়াত প্রেসিডেন্ট। আর এই গৃহপালিত বিরোধী দলের জনক একজন হলো উদ্ভাবক, যিনি আবিষ্কার করেছেন, ইনভেন্টেড, জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ। আর এটার যে একটা থিওরি, অনেকগুলো ৮০-৯০টা দলকে একত্র করে, এখন যেমন ১১টা দল আছে, এরকম ৮০-৯০টা দলকে একত্র করে বাংলাদেশের প্রথম বিরোধী দলীয় যে নেতা বা বিরোধী দল, এটার যে জনক, ফাদার, পিতা, তিনি হলেন জনাব আসম আব্দুর রব। জাসদের একাংশে সভাপতি ছিলেন বা সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু উনি আসলে জাসদ বড় ব্যাপার নয়, বাংলাদেশের কিংবদন্তির ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের ইতিহাস সৃষ্টিকারী একজন নেতা, যার যে বর্ণাঢ্য ইতিহাস, সেই ইতিহাস বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, সেই ইতিহাস বাংলার সিংহ, সেই ইতিহাস বাংলার শেরে বাংলা। মানে আপনি যা কিছুই বলেন না কেন, আসম আব্দুর রব একটা ইতিহাস। তো সেই ইতিহাসের মহানায়ককে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ তার গৃহপালিত বিরোধী দলীয় নেতা বানাতে পেরেছিলেন, অথবা নেতা নিজে তিনি তার সেই জঙ্গল ছেড়ে, বাঘের হুঙ্কার ছেড়ে, তিনি সার্কাসের বাঘ, লক্ষণ দাস যে সার্কাস অ্যান্ড কোম্পানি ছিল, সেই সার্কাসের বাঘ হওয়ার জন্য তিনি স্বেচ্ছায় খাঁচায় ঢুকেছেন। তার সঙ্গে যারা খেলেছে তাদেরকে তিনি হা করে দিয়েছেন, যারা মুখের মধ্যে হাত ঢুকানো যায় তাদেরকে তিনি অনুমতি দিয়েছেন, বা তাদেরকে তিনি বলছেন যে আমি খেলবো, আমার পিঠে তুমি চলো, আমি কিচ্ছু বলবো না, আমার নখ নেই, দাঁত নেই, ইত্যাদি সব কিছু। মানে অ্যাজ এ হোল বাংলাদেশের ইতিহাসে গৃহপালিত বিরোধী দল এবং বিরোধী দলের জনক জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ এবং আসম আব্দুর রব কিংবদন্তি হয়ে আছেন, আদার দেন এনি অব দ্য হিস্ট্রি। যেমন ওনার ছাত্র রাজনীতির হিস্ট্রি কিংবদন্তি, এরশাদ সামরিক শাসক, স্বৈর শাসক, ইটস এ হিস্ট্রি। কিন্তু উনি যে একটা পার্লামেন্ট তৈরি করেছেন, সেই পার্লামেন্টে যে একটা গৃহপালিত বিরোধী দল তৈরি করেছেন, এটা লিজেন্ড হয়ে আছেন। এর কারণ হলো যে আমরা পরবর্তীতে সবাই ওনার এই পদাঙ্ক অনুসরণ করেছেন। সেই অর্থে গৃহপালিত বিরোধী দলের একটা পার্লামেন্ট হয়, সেই পার্লামেন্টের জনক আবার হুসেইন মোহাম্মদ এরশাদ, সংসদীয় রাজনীতির জনক হুসাইন মোহাম্মদ এরশাদ। এবং সেটাকে যারা পরবর্তীতে অনুসরণ করেছেন, তারা আসলে এরশাদকে মানস পিতা, এরশাদকে তাদের ফাদার, সেই হিসাবে তারা স্বীকৃতি দিয়ে এরশাদের অনুসৃত যে বৈজ্ঞানিক পদ্ধতি, সেটা তারা অনুসরণ করেছেন। তো সেই দিক থেকে এরশাদ সাহেবের যে পার্লামেন্ট, অষ্টআশির পার্লামেন্ট, এটার যে তর্জন ছিল, গর্জন ছিল, এটা একদিকে আমি তো বললাম যে একদিকে হুসেইন মোহাম্মদ এরশাদ, আপনি তাকে যদি মানে যাকে বলা হয় জুলিয়াস সিজার হিসেবে তুলনা করতে পারেন, সেই তুলনায় সেই যে তাকে সার্কাসের বাঘ হিসেবে আসম আব্দুর রবকে তুলনা করতে পারেন। কিন্তু পরবর্তীতে যে 2014 সনের বিনা ভোটে নির্বাচনের মাধ্যমে 14, 18 এবং 16 মানে 24, এই তিনটি যে নির্বাচন, এই তিনটি নির্বাচনে গৃহপালিত বিরোধী দল শুধু একটা ছিল না, এটাকে প্রজনন ঘটিয়ে, এটিকে যাকে বলা হয় আরও এর বংশ বিস্তার করে একাধিক গৃহপালিত বিরোধী দল বানানো হয়েছিল। এবং সেটা জেনাতেন লোক নয়। আপনি চিন্তা করুন, এরশাদ সাহেব তো ছিলেনই,
এরশাদ সাহেবের ৩টা গ্রুপ, এরশাদ সাহেব, তার স্ত্রী, তারপরে তার ভাই, এই ৩টা গ্রুপকে ৩টি বিরোধী দলের সেকশন অ্যান্ড সাবসেকশন ধরতে পারেন। এরপর আপনি ধরেন ওয়ার্কার্স পার্টি, সেখানের আবার ২টো সাবসেকশন, একটা হলো ফজল হোসেন বাদশাহ আর একটা হলো রাশেদ খান মেনন। এরপরে ধরুন ইনু সাহেব, হাসানুল হক ইনু, তারও 2টো গ্রুপ, তিনি একটা গ্রুপের নেতৃত্ব দিতেন, আর একটা গ্রুপ সেই ছিলেন মঈনুদ্দিন খান বাদল। এরপরে ওই যে দিলীপ বড়ুয়া, যাকে মন্ত্রী বানানো হয়েছিল, তার একটা দল ছিল। এরকম অসংখ্য, মানে গৃহপালিত, এই গ্রুপ অফ গৃহপালিত বিরোধী দল। শেখ হাসিনা এটাকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন, সেই বিরোধী দলের আগে যাকে আমি বাঘ বললাম, বাঘ সার্কাসে হওয়ার জন্য তারা সেই বিরোধী দলের সেই পোশাক পরে শেখ হাসিনার খাঁচায় ঢুকেছে মানুষকে রং তামাশা দেখানোর জন্য। তো এই এরশাদের, আর এটা শেখ হাসিনার জামানাতে এগুলো বাঘ ছিল না, এগুলো সবাই শেখ হাসিনা তাদের সবাইকে বিড়াল বানিয়ে ফেলেছিলেন। এবং এগুলো অনেকটা সেই পার্সিয়ান ক্যাটের মতো। বাংলাদেশের যে বিলাইগুলো রয়েছে, যেগুলোকে আমরা বিড়ালকে বিলাই বলি, দেশি বিড়াল, এগুলোর মোটামুটি দেখেন একটু ফুসফাস করার ইয়েছে, এরা আঁচড় দেয় এবং মাঝে মধ্যে অবদ্ধ হয়, তারপর শেষে বিদ্রোহ করে আমাদের দেশের বিড়ালগুলো। কিন্তু আপনি যেগুলো পোষা পার্সিয়ান ক্যাট রয়েছে, এই বিড়ালের বিশাল বাঘের মতো মুখ, সারা শরীর ভরা পশম, এরা শুধু ক্যাট ফুড খায়, এমনকি মিউ মিউ করে না, দেখতে ভালো লাগে। ওই রকমভাবে শেখ হাসিনা তার যে বিরোধী দল গৃহপালিত